নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ যাকে নিয়ে আমি এই ভিডিও করছি, বরাবরই তিনি বিতর্ক থেকে বহু দূরে থাকেন। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, নতুন দল গঠনের পর থেকে আমি এই বিটটা করতাম। তৃণমূল রাইট বিট, তৃণমূল কংগ্রেস, এই বিটটা আমি করতাম নানা কাগজে থাকার সময়। তো তখন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা এই দল গঠনে সব থেকে বড় ভূমিকা নিয়েছেন, তিনজন প্রথম সারির মধ্যে ছিলেন মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সী, তৃণমূলের রাজ্য সভাপতি। আজ আমার এই প্রতিবেদন সুব্রত বক্সীকে নিয়ে। সুব্রত দা কোনো সময় কিন্তু সাংবাদিকদের বলা যেতে পারে কাছের মানুষ ছিলেন না, কারণ সাংবাদিকরা সবসময় যেটা চায় সেটা হচ্ছে এক্সক্লুসিভ খবর। কিন্তু সুব্রতদার থেকে ফোন করে কেউ এক্সক্লুসিভ খবর পেয়েছে বলে আমার জানা নেই। বরঞ্চ রুক্ষ স্বভাবের জন্যই সুব্রতদা অনেক বেশি পরিচিত, এবং কেউ ফোন করলেই সরাসরি বলে দিত, আমার কাছ থেকে তোমরা কোনোদিন কোনো খবর পাবে না। আর কি, খবর এক্সক্লুসিভ খবর বিষয়ই ছিল না। তাই সংবাদ মাধ্যম এক প্রকার সুব্রতদাকে খবরের ক্ষেত্রে অন্তত এড়িয়েই চলত। আজ এই প্রতিবেদন কেন করছি? কারণ গতকালের তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর ফ্যামের পেজ থেকে একটা আমি দেখলাম সুব্রত বক্সীকে নিয়ে একটা কার্ড দেওয়া হয়েছে, এবং তাতে সুব্রত বক্সী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, এবং উপরে লেখা হয়েছে মানতে হবে আগামীকে। এটা সত্যি আজকে কি সুব্রত বক্সী তার কি এটা পাওনা ছিল? সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলছেন, এবং সেটা তৃণমূল কংগ্রেসের তরফে ফ্যামের পেজ থেকে সেটা প্রচার করা হচ্ছে, অর্থাৎ বুঝিয়ে দেওয়া হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিমেসি তিনি মেনে নিয়েছেন, অর্থাৎ দলের গঠনতন্ত্র অনুযায়ী এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই দল চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, তৃণমূল গঠনের প্রথম থেকে নানা চড়াই গেছে, নানা উতরাই গেছে, তেমনি নেতাদের মধ্যেও নানা চড়াই গেছে এবং উতরাই গেছে। কিন্তু সেই অর্থে বক্সীদা কিন্তু একইভাবে নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন। উনি মুকুল রায়কে যখন অল ইন্ডিয়া সাধারণ সম্পাদকের পদ মুকুল রায় চলে যায়, তখন বক্সীদা একই সঙ্গে দুটো পদের দায়িত্বেও ছিলেন। আমি ব্যক্তিগত কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হঠাৎ করে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে মন্ত্রিসভা হওয়ার পর, নাকি সরকার গঠনের পর একটা বিরোধ দেখা যায়, এবং তখন পার্থ চট্টোপাধ্যায়কে শিল্পমন্ত্রীর পদ থেকে সরিয়েও দেওয়া হয়। তো আমি দেখেছিলাম তখন অনেক বেশি ক্ষমতাশালী ছিলেন হচ্ছে মুকুল রায়। পার্থদা শিল্পমন্ত্রী হওয়াতেও দলে কিন্তু মুকুল রায় ক্ষমতা অনেক বেশি থাকতো, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায় দুজন পুরোপুরি বিপরীত মেরুর বাসিন্দা ছিলেন, একেবারেই সম্পর্ক মধুর ছিল না। সেই পার্থ চট্টোপাধ্যায়কেও দেখেছি নিজাম প্যালেসে মুকুল রায় অফিসে গিয়ে আলোচনা করতে। এরপর যেটা বলছিলাম, সুব্রত বক্সী, সেই সুব্রত বক্সী মানভঞ্জনের জন্য পার্থদা বাড়িতে গিয়েছিলেন সন্ধ্যাবেলা। আমি তো খবরের সন্ধানে গিয়েছিলাম, তো সুব্রত বক্সীকে দিদি পাঠিয়েছিলেন। শুধুমাত্র এখানে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোস্ট ট্রাস্টেড যারা বলতে পারেন যোদ্ধা, সুব্রত বক্সী একদম তার প্রধান মুখ। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললে উনি সবকিছু পারেন। এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় বললাম যে অন্যদের ধরুন গ্রাফের ওঠা নামা পড়া সব আছে, কিন্তু সুব্রত বক্সী কিন্তু সেই রাজ্য সভাপতির পদে একই রকম থেকে গেছেন। বারবার করে উনি ছেড়ে দেওয়ার কথা বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ছাড়তে চাননি, কারণ রাজ্য সভাপতির পদ এই মুহূর্তে কিন্তু সুব্রত বক্সী ছাড়া যারা পুরনো নেতা আছেন কাউকে ভাবাই যায় না।
একেবারে কল্পনাই করা যায় না। কিন্তু আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, এই অপমান যেভাবে করা হলো, এটা কি সুব্রত বক্সীর প্রাপ্য ছিল? একেবারেই আমার মনে হয় না প্রাপ্য ছিল। কিছুদিন আগে আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনায়াসে মুকুল রায়কে বেঈমান বললেন। যে মুকুল রায় না থাকলে এই দল আজকে এরকম বিরাট আকার ধারণ করতো না। অভিষেক কিন্তু সরাসরি তাকে বেঈমান বলে দাগিয়ে দিলেন মুকুল রায়কে। একইভাবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দূরত্ব, সেটা যদি আপনারা এই সুজয় কৃষ্ণ ভদ্রর যে ফোন কল, যেটা ইডির চার্জশিটে এসেছে, সেখানে বারবার করে বলা হয়েছে যে পার্থ আর অভিষেকের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। পার্থ চট্টোপাধ্যায়কে টাকা দিয়ে মুখে সেলোটেপ আটকে রাখার পরামর্শ এই সুজয় কৃষ্ণ ভদ্র দিয়েছেন। একেবারেই সম্পর্ক মধুর ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাহলে এবার তৃণমূলের যদি আমি অভ্যন্তরীণ রাজনীতি দেখি, তাহলে সমীকরণটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ালো? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে পর্যন্ত দলের মধ্যে যখন কোণঠাসা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বারবার করেই বলতেন, আমি আর সুব্রতদা মিলে দল চালাবো। সেই সময় সুব্রত বক্সির অফিস থেকে, ভবানীপুরের অফিস থেকেই দলটা পরিচালনা হতো, যত না ক্যামাক স্ট্রিট থেকে হতো। কিন্তু তিনি যখন ওই দলীয় সভাপতি পদে বদল হবে, তিনি কিন্তু ক্যামাক স্ট্রিটে গিয়ে বৈঠকও করেছিলেন। তারপরে সেই তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়া হয়, যদিও এখনো সেই তালিকা অনুযায়ী সভাপতি বদল করা হয়নি। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে যে তালিকা জমা দিয়েছিলেন। বর্তমানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামব্যাকের পর এটা অবধারিত যে যেখানে সুব্রত বক্সী বলছেন অভিষেক আমাদেরও নেতা, তাহলে যারা সিনিয়র আছেন এবং যেভাবে ফ্যামের পেজ থেকে বলছে যে আগামীকে মানতে শেখো, অর্থাৎ বোঝাই যাচ্ছে যারা সিনিয়র নেতা তাদের আগামী দিনে কি ফেস করতে হবে। যারা দলকে ঘাম, রক্ত, শ্রম তার বিনিময় বাড়িয়েছেন, আগামী দিনে তাদের সম্পূর্ণভাবে দেখা যাক। এই অভিষেকের নেতৃত্ব তো স্বীকার করতেই হবে, কিন্তু জেলায় জেলায় এরকম আবার নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব দেখা যাবে না তো? কারণ যেখানে রাজ্য সভাপতি বলছেন যে আমাদের নেতা অভিষেক, সেখানে অন্যরা তো দূর কি বাত। তাই জেলায় জেলায় যেটা ছিল সেটা হচ্ছে অভিষেকের আর কি লবির সঙ্গে তৃণমূল যুবা, তার সঙ্গে সিনিয়রদের গোলমাল পদে পদে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলা যেতে পারে অনেকে ভেবে নিয়েছিলেন প্রায় অস্তমিত সূর্য, তখন কিন্তু এই সিনিয়রেরাই আবার ছড়ি ঘোরাতে শুরু করলো। তারাই জেলায় জেলায় কারা সংগঠনের পদে বসবে মমতা বন্দ্যোপাধ্যায় চাওয়ার পর তারা তালিকায় পাঠিয়ে দিয়েছে। সেখানে অনুব্রত মণ্ডল হোক, জ্যোতিপ্রিয় মল্লিক হোক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকে ছিলেন, তাদেরই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরিয়ে দল পরিচালনা করবেন এরকম একটা ভাবনা ছিল। কিন্তু হঠাৎ করেই বলা যেতে পারে পালাবদল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 4,000 তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করে বুঝিয়ে দিয়েছেন তিনি আবার সব মহিমায় ফিরে এসেছেন এবং সেখানে কি কাজ করতে হবে, ভোটার তালিকা কিভাবে করতে হবে, সেই অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি গঠন করার কথা ছিল হচ্ছে সুব্রত বক্সী, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে বলেছিলেন, পরবর্তীকালে সেই কমিটিকেও রদ করে দেওয়া হয়। কারণ জেলায় জেলায় যে কমিটি গঠন করা হয়েছিল সেটা বলা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা না বলে করা হচ্ছে। এবার দুটো প্রশ্ন খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যেভাবে দেখুন ওখানে কি বলেছে ভেতরে সুব্রত বক্সী দলের সামনে, সেটা যেভাবে প্রকাশ্যে বাইরে নিয়ে আসা হয়েছে, তার মাধ্যমে একটা বার্তা পরিষ্কার যে আগামী দিন বা আগামী ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তো ফেস, তার তো নেতৃত্ব থাকবেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক তাদের গুটি সাজাবেন তারাই। হ্যাঁ, আইপ্যাককে কিছুটা রেস্ট্রিক্টেড করা হয়েছে, যেহেতু আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে এই যে যারা টাকা তুলেছে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে, ফলে টাকা যে তুলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যেটা
মদন মিত্র বা কল্যাণ ব্যানার্জিরা বলেছিলেন। তাহলে আগামী ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংগঠনিকভাবে লড়বে, এটা পরিষ্কার। তাহলে এই যে সিনিয়র, এদের রোল কি থাকবে, এবং এই যে সিনিয়রদের ঘিরে থাকা বৃত্ত, তাদেরই বা কি অবস্থা হবে জেলায় জেলায়। এই দুদিন আগে আপনাদের মনে আছে, দলের যিনি প্রধান মুখপাত্র কুণাল ঘোষ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক তির্যক মন্তব্য করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সময় ছিলেন না যখন অভয়াকাণ্ড ছিল, বাইরে ছিলেন, যদি অভিষেক চান তিনি বলে দিয়ে আসবেন। এবং তো তার সঙ্গে অভিষেক তখন অনেকটা সাইডলাইন ছিল বলে অনেক নেতাই তখন কিন্তু মমতা ক্যাম্পে সরাসরি চলে গেছিলেন। জানি না আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার রাশ নিয়ে নেওয়ায় এদের অবস্থান কি হবে। হাওয়া কি আবার তারা ক্যামাক্সট্রিটের দিকে হাওয়া মোড়কের মতো ঘুরে যাবেন, জানা নেই। কিন্তু আমরা আজকে প্রতিবেদন যে জায়গাটা, সেই জায়গাটা যে আর কি নেতা বা যে লোকটি আপাদমস্ত ভদ্রলোক, হ্যাঁ, খরুশ স্বভাবের যেটা বলা হয় হিন্দিতে, তার দলের লোকেরাও জানেন তার মেজাজ কীরকম চড়া থাকে সেখানে, কিন্তু দলের কে নিয়ে উনি কোনোদিন আপোষ করেনি। দল ওনার কাছে প্রধান এবং নেত্রীর কথা ওনার কাছে বেদ বাক্য। এই যেভাবে তাকে প্রকাশ্যে এভাবে অপমান করা হলো, এই অপমান টেনে নিয়ে গিয়ে জানি না সুব্রত দা বা সুব্রত বক্সী আগামী দিন কিভাবে এই রাজনীতি চালিয়ে যাবেন। হ্যাঁ, আপনারা তো বলবেন রাজনীতিতে সব সম্ভব টিকে থাকতে গেলে, এবং যেখানে যে রাজনীতি আর কি পরিবার ভিত্তিক রাজনীতি, সেখানে আর কি পরিবারের একজন তারপরে একজন হায়ারার্কি মেনে তো চলতেই হবে। কিন্তু তা বলে এভাবে জানি না আগামী দিনে বক্সিদা কি করবেন, সেটা তো তার উপরে ছেড়ে রাখাই ভালো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।